বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবজগৎ এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের সমাধান। এখানে আমরা এই অধ্যায়টা শেষে দেখতে পাচ্ছি দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। দুইটা সৃজনশীল প্রশ্ন দ্বিতীয় অধ্যায়। প্রথম প্রশ্নটা একটা চিত্র দেওয়া আছে। এখানে আছে চিত্র এতে আছে চিংড়ি এবং বিতে আছে ইলিশ মাছ। তো এখানে প্রথম একদম সৃজনশীলটা এরকম: মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? হতে আছে কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন, ব্যাখ্যা করো। গতে আছে এই বিচিত্রের প্রাণীর পার্থক্য লিখো। ঘ হলো আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। তো মেরুদণ্ডীয় অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে আমরা জানি। মেরুদণ্ডীয়, এটা আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি, যেসব প্রাণী মেরুদণ্ড আছে তাকে মেরুদণ্ডী প্রাণী, এবং যেসব প্রাণী মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কারণ এরা জীবনে কিছু সময় ডাঙ্গায় ও কিছু সময় পানিতে বাস করে। পানি এবং ডাঙ্গায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। তারপর আমরা যদি দেখি গ চিত্রটা আমাদের এরকম: এই উভয় প্রাণীর পার্থক্য লিখো। এতে চিংড়ি এবং বিতে রয়েছে ইলিশ। তো পার্থক্যটা এরকম: চিংড়ির মেরুদণ্ড নেই, ইলিশের মেরুদণ্ড আছে। এদের চোখ পুঞ্জাক্ষী চিংড়ির, এবং ইলিশের চোখ সর প্রকৃতির। চিংড়ির দেহে কঙ্কাল নেই যেহেতু অমেরুদণ্ডী প্রাণী, আর ইলিশের দেহে কঙ্কাল রয়েছে। চিংড়ির লেজ নেই কিন্তু ইলিশের লেজ আছে। চিংড়ির যেটাকে লেজ বলা হয় না। চিংড়ির লোম বা আঁশ নেই কিন্তু মাছের আঁশ আছে। ঘ নম্বর প্রশ্ন এরকম: আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। তো বিতে যে প্রাণীটা আছে ইলিশ মাছ, তো এর প্রয়োজনীয়তা প্রাণীজ আমিষের 58% আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। মাছ এক ধরনের সহজ পাচ্য ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে। এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণে অনেকেই মাছ চাষ করছে, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। মাছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ বিদ্যমান। মাছের তেলে কোলেস্টেরল কম থাকে, যা আমার শরীরের রোগের ঝুঁকি কমায়। সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু বড় প্রশ্ন, তো এটার জন্য 6টাই দিতে হবে। 2 নং সেকশনটা যদি আমরা দেখি, এখানে দুটো গাছ দেওয়া আছে। কতে আছে নারকেল গাছ এবং খতে আছে বট গাছ। তো 2 নং সেকশনটা এটা দিয়ে যে প্রশ্নগুলো আছে সেটা হলো সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? ক। আর খ হলো ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। নারকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। আর গতে আছে ক খ উদ্ভিদের পার্থক্য লেখো। গ আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। ক উদ্ভিদ হলো নারকেল গাছ, এটার গুরুত্ব আলোচনা করতে বলেছে। তো আমরা জানি যে সব উদ্ভিদে ফুল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। খ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উদ্ভিদ হলো নারকেল গাছ, এটার বৈশিষ্ট্য হলো এদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। বিভক্ত পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত। ভ্রূণে একটি বীজপত্র থাকে, আর নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। যদি আমরা গ দেখি, ক ও খ উদ্ভিদের পার্থক্য, নারকেল গাছ ও বট গাছের পার্থক্য। ক উদ্ভিদটি নারকেল গাছ, খ উদ্ভিদটি বট গাছ। এদের পার্থক্য হলো ক এদের নারকেল গাছ এদের বীজে একটি বীজপত্র থাকে, আর বট গাছ এদের বীজে দুটি বীজপত্র থাকে। নারকেল গাছের পাতার শিরা বিন্যাস সমান্তরাল, পাতার শিরা বিন্যাস জালিকাকার বট গাছের। ও নারকেল গাছ হলো গুচ্ছমূল বিদ্যমান, বট গাছের প্রধান মূল বিদ্যমান। নারকেল গাছ কাণ্ড শাখাবিহীন, বট গাছ শাখাযুক্ত। ঘ প্রশ্নটা, নারকেল গাছ আমাদের জীবনে এর গুরুত্ব। আমাদের জীবনে উদ্ভিদ অর্থাৎ নারকেল গাছের গুরুত্ব এরকম: এদের কচি নারকেল বা ডাব একটি কোমল পানীয়, এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায়। নারকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া হয়। নারকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার গ্যাসে ব্যবহার করে। নারকেল ছোবড়া দিয়ে দড়ি, গদি ইত্যাদি তৈরি হয়। পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়। পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয়, যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে। পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ পচিত্র উদ্ভিদটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ।